সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি গ্রামীণফোন আজকের সংবাদপত্রে। দর্শক মন্ডলী, আমাদের আজকের অতিথি ডক্টর আসিফ নজরুল। আসিফকে স্বাগত জানাচ্ছি। আসিফ, ধন্যবাদ। শিরোনাম দেখে নিই। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে সংসদ নির্বাচন আজ, জরুরি অবস্থার প্রস্তাবে থাই সেনা কর্মকর্তাদের বিরক্তি। বাংলাদেশ প্রতিদিন ভোটের আগেই কেন্দ্র ব্যালটে আগুন, সংখ্যা উৎকণ্ঠার ভোট আজ। আমাদের সময় আজ ব্যালটের দিন, ভোটের দিনও গৃহবন্দী খালেদা জিয়া। সকালের খবর, ভোটার উপস্থিতি বড় চ্যালেঞ্জ, শতাধিক ভোট কেন্দ্রে আগুন। রাজাদিন উদ্বেগ উৎকণ্ঠায়, আজ ভোট, শতাধিক ভোট কেন্দ্রে আগুন। মানব কণ্ঠ, সংখ্যার মুখে আজ ভোট, ভোট কেন্দ্র সহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নারীগঞ্জ 1.5 শতাধিক ভোট কেন্দ্রে আগুন, বিতর্কিত নির্বাচনের ভোট গ্রহণ আজ। ইনকিলাব ধ্বংসস্তূপের মধ্যে নির্বাচন আজ, তামাশা নির্বাচন বন্ধের আহ্বান নেতৃবৃন্দের। ভোটের কাগজ, নাশকতা সত্ত্বেও ভোট গ্রহণের প্রস্তুতি, আজ ভোট, উৎসব নেই। অর্থনীতি প্রতিদিন, দশম সংসদের ভোট আজ, অসম সমঝোতার অন্ধকারে ডুবতে বসেছে অর্থনীতি। মৌলিক বার্তা, ব্যবসায়ীরা আরও বিরূপ পরিবেশের আতঙ্কে, আজ ভোট। সংগ্রাম, হরতাল, বয়কট ও প্রতিবাদের মুখে আজ নির্বাচন, দেশের বিভিন্ন স্থানে শতাধিক ভোট কেন্দ্রে আগুন। আলোকিত বাংলাদেশ, রক্তঝরা ভোট আজ, একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করুন বিএনপি। বর্তমান দশম জাতীয় সংসদ নির্বাচন আজ, 147 আসনে, নাশকতার আগুন স্কুলে স্কুলে। নিউ এজ, জাতীয় সংসদ ইলেকশনস টুডে এমিড বয়কট ভায়োলেন্স। ফিনান্সিয়াল এক্সপ্রেস, টার্মোইল পুটস ইকোনমি আন্ডার সিভিয়ার স্ট্রেইনস। এটা হচ্ছে, আপনি জানেন যে আজ ভোট, আবার ডাক আছে প্রতিহতের, আর 150-রও বেশি সেন্টারে আগুন জ্বলছে। জি, আমার প্রথম কথা হচ্ছে যে যদি আমি আজকে বলতে পারতাম যে আজকে ভোট, নির্বাচন, তাহলে খুবই ভালো লাগতো। এটা কি নির্বাচন, নাকি এটা তামাশা, নাকি প্রহসন, নাকি গণতন্ত্রের মুখে চপেটাঘাত, নাকি একটা কলঙ্কজনক অধ্যায়? এই ধরনের নানান প্রশ্ন আওয়ামী লীগ বাদে এবং আওয়ামী লীগ আমলে বিভিন্নভাবে সুবিধাপ্রাপ্ত কিছু লেখক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ বাদে প্রত্যেকেই এই নির্বাচন, এবং ইন্টারন্যাশনালি ইন্ডিয়া বাদে প্রত্যেকেই এটা নির্বাচন কিনা আদৌ এটা নিয়ে প্রশ্ন তুলছে আর কি। আমি যখন ইলেকশনের আপনার পরিসংখ্যানগুলো দেখি, ইন্ডিয়ার, আমি একটু কি করি, ইন্ডিয়ার মধ্যেও কিন্তু আছে, কিন্তু বিজেপির আপনি জানেন যে সুব্রমণিয়াম স্বামী বলছেন যে এটা ক্রেডিবল ইলেকশন হওয়া দরকার বাংলাদেশে। আমি ইন্ডিয়া বলতে ইন্ডিয়ান বর্তমান সরকারের যে মনোভাব সেটাকে বুঝাবো। এবং আপনি যদি ইলেকশনের সময় মধ্যে আপনি বহু ইলেকশন কভার করেছেন, আমি বহু ইলেকশনের সময় রিক্সা করে ঘুরে বেড়ানো আমার একটা অন্যতম আনন্দের দিন। একটু দেখা, লোকজন ভোট দিতে যাচ্ছে। আমরা বাংলাদেশে দেখি যে ভোট হচ্ছে সারা দেশব্যাপী একটা উৎসবের মতো আর কি। আর এখন আপনার কিছু এলাকায় কালকে তো ভোট হচ্ছে একটা চরম অনিশ্চিত, একটা ভীতিকর অবস্থা। রাস্তাঘাটে ট্রান্সপোর্ট নাই, দোকানপাট বন্ধ, আতঙ্ক, এবং কারো মুখে আনন্দ নাই। আমি একটা আসনে দেখলাম জনৈক প্রার্থী আওয়ামী লীগের আর কি, উনি অলরেডি আনকন্টেস্টেড ইলেক্টেড হয়ে গেছেন। তো ওই আনকন্টেস্টেড ইলেকশনে উনি বিজয়ী হয়েছেন দেখে আওয়ামী লীগের একটা কেন্দ্র বা কোনো একটা অফিসে মাইক বাজিয়ে আপনার বাংলা সিনেমার গান বাজিয়ে আনন্দ উৎসব হচ্ছে। সেখানে 15-20 জন হয়তো আওয়ামী লীগের কর্মী আছে, তার প্রায় 2 গুণ 3 গুণ পুলিশ আনন্দ উৎসব করছেন। এটা বাংলাদেশের গণতন্ত্রের চেহারা? এটা বাংলাদেশের নির্বাচনের চেহারা? এবং আপনি চিন্তা করতে পারেন এই ইলেকশনে টোটাল যারা ভোটার আছে তার মধ্যে অর্ধেকের বেশি ভোটই দিতে পারছে না। এই নির্বাচনে বাংলাদেশের যে প্রধান 4টি দল, সবসময় আমরা বলতাম ইলেকশন পার্টিসিপেন্ট যারা, তাদের মধ্যে আওয়ামী লীগ ছাড়া কেউ অংশ নিচ্ছে না। আওয়ামী লীগ প্রথমে আমাদের বলেছিল নির্বাচনে 18 দলীয় জোটের কেউ অংশ নেবে, নেয় নাই। আওয়ামী লীগ বলেছিল জাতীয় পার্টি এবং অন্যান্য দল অংশ নেবে, নেয় নাই। বলেছিল যে বি চৌধুরী, অলি আহমেদ সাহেব, উনাদের দলের কেউ অংশ নেবে। আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ বলেছেন, নেয় নাই। বলেছিল বিএনপির একটা অংশ নেবে, নেয় নাই, কেউ নেয় নাই। এবং আপনি আমাদের প্রাক্তন যারা জীবিত রাষ্ট্রপতি আছে, বিদেশি পর্যবেক্ষক আসছে, ইন্ডিয়া থেকে আসছে, 2 জন আসছে। কি হাস্যকর না? এরকম একটা ইলেকশন অবজার্ভ করার জন্য একটা দেশ থেকে পর্যবেক্ষক আসছে, এটা হচ্ছে ইন্ডিয়া, সেখান থেকে 2 জন আসছে। আর ভুটান থেকে আসছে, এমন একটা দেশ ভুটান যেখানে ইলেকশনই হয় না, সেখান থেকে 2 জন আসছে ইলেকশন অবজার্ভ করার জন্য। আমি জানি না তারা কাদের টাকাতে আসছে। এর চেয়ে হাস্যকর নির্বাচনের নামে এত বড় স্লটারিং অফ দ্য ইলেকশন সিস্টেম পৃথিবীর ইতিহাসে কখনো হয়েছে না। এখানে কিন্তু প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার,
এবং স্পিকার, তিনজনই কিন্তু ভোট নেই। তিনজনে ভোট নাই অলরেডি। ওনাদের ভোটের কোনো ওনাদের ভোটাধিকার, আমি ওনাদের নিয়ে কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে এই দেশে যারা তরুণ, না এই দেশে যারা তরুণ ভোটার আছে, ধরেন এবার তরুণ ভোটার যদি আমরা ধরে নেই, অন্তত ধরেন 3 কোটি যদি তরুণ ভোটার থেকে থাকে যারা জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের সংখ্যা যদি 2 কোটিও হয়, তার মধ্যে অন্তত 1 কোটি জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগই পাচ্ছে না। বাকি যারা দিবে, অন্য যে অবশিষ্ট যে আসনে নির্বাচন হবে সেটা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা গিয়েছে। আপনার 1.5 শতাধিক আসনে 1.5 শতাধিক জায়গাতে ভোট কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে আগুন দেওয়া, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেওয়া, এগুলো কখনোই সমর্থনযোগ্য না। কিন্তু আপনি যদি বিরোধী দলের নেত্রীকে আজকে দেখেন, বিরোধী দলের এখনো উনি প্রধান বিরোধী দলের নেত্রী, উনার মতো মানুষকেই যদি এইভাবে অবরুদ্ধ করে রাখেন, একটা শান্তিপূর্ণ সমাবেশ যদি করতে না দেন, তাহলে তো আমাদের তো বলার স্কোপ দিতে হবে যে আপনাদেরকে শান্তিপূর্ণভাবে এই নির্বাচন বর্জনে, শান্তিপূর্ণভাবে এই নির্বাচনের বিরুদ্ধে জনগণকে মোবিলাইজ করার সুযোগ দেওয়া হয়েছে, আপনারা এগুলি করছেন কেন? আপনি কোনো সুযোগ দিবেন না, শান্তিপূর্ণভাবে একটা কথা বলার সুযোগ দিবেন না বিরোধী দলকে। বিরোধী দলের নেত্রীকে এইভাবে বালুর ট্রাক দিয়ে আপনি আটকে রাখবেন। আজকে আপনার গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেখা করতে গেছেন, আসাদুল্লাহ সাহেব দেখা করতে গেছেন, নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক দেখা করতে গেছেন, কারোর সাথে আপনি দেখা পর্যন্ত করতে দিবেন না। তো সেখানে এই ধরনের নাশকতাপূর্ণ ঘটনা ঘটলে তার দায়িত্ব বিরোধী দলে যেমন আছে, সরকারকেও নিতে হবে। এবং এই ধরনের নাশকতামূলক পরিস্থিতিতে এবং এই নির্বাচনের লেজিটিমেসি নিয়ে পারপাস নিয়ে যেই ধরনের প্রশ্ন দেখা দিয়েছে, তাতে যেখানে ভোটাধিকার প্রয়োগের সুযোগ আছে সেখানে ভোটাররাও ভোট দিতে যাবে নাকি আমার সন্দেহ আছে। এবং আমার আরেকটা সন্দেহের কথা বলে রাখি, আমার সন্দেহ হচ্ছে, আপনার মনে আছে 96-এ যখন এই ধরনের একটা প্রহসনের নির্বাচন বিএনপি করেছিল, সেখানে 25-26% ভোটার ভোট দিয়েছিল। বিএনপি কিন্তু ওই 25-26 জনকে চালাকি করে 50% দেখানোর চেষ্টা করে নাই, এই অভিযোগ তখন উঠে নাই। আমার কেন জানি মনে হচ্ছে গভর্নমেন্ট যেই পরিমাণ আপনার লাজলজ্জাহীনভাবে এই ইলেকশনকে জাস্টিফাই করতে নেমেছে, এমনও হতে পারে হয়তো ভোট দেবে 20%, কিন্তু আপনি দেখবেন আর নির্বাচন কমিশন যেই আপনার দাসের মতো আচরণ করে, এমন হতে পারে আপনি দেখবেন ভোট পড়েছে 20%, কিন্তু ঘোষণা করে দিচ্ছে এর সাথে যেটা করতো মিডিয়া কু 40%, 50%। কারণ এটা এমন একটা ইলেকশন, এটা অবজার্ভ করার আগ্রহ কারো নাই। কোনো দেশ, পৃথিবীতে কোনো দেশ এটাকে অবজার্ভ করার আগ্রহ অনুভব করছে না, ভারত বাদে, ভারতেরও 2 জন বাদে। এবং দেশের ভিতরে যারা পর্যবেক্ষক আছে তাদের মধ্যে অধিকাংশই এটা পর্যবেক্ষণ করার আগ্রহ পোষণ করছে না। ফলে সরকারের জন্য কাজটা করা খুব ইজি হবে। আমি মনে করি মিডিয়ার জন্য, সরকার যদি এরকম করতে চায়, মিডিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এটাকে এক্সপোজ করা, যে এখানেই শুধু শেষ না, যে একটা আপনি ভোটারবিহীন, রাজনৈতিক দলবিহীন, তারপর আপনার রিয়েল কন্টেস্টবিহীন, ইশতেহারবিহীন, একটা ডেমোক্রেটিক গোল এবং অবজেক্টিভবিহীন ইলেকশন শুধু না, এই ইলেকশন নিয়েও আবার আরো বিভিন্ন ধরনের রিগিং যাতে হলে অ্যাটলিস্ট ওটা যেন এক্সপোজ করা যায়, এটা আমার মনে হয় মিডিয়ার সবচেয়ে প্রধান দায়িত্ব হবে এটা। কিন্তু এই নির্বাচন থেকে যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করবেই, তারা বলছে যে সাংবিধানিক একটা বাধ্যবাধকতা আছে, তাদের করতেই হবে। বিরোধী দল অনড় থাকলো, মানে কোনো সমঝোতা হলো না, তো এই নির্বাচন থেকে আমরা কি পাবো, জাতি কি পাবে? এখন আপনার সাংবিধানিক বাধ্যবাধকতার কথা যারা বলছেন, আমাদের এখানে কিছু পণ্ডিত লোক এসব কথাবার্তা বলছেন, ওনাদেরকে আমি একটা জিনিস স্মরণ করায় দিতে চাই। যখন আপনার এর আগের বার কে.এম. হাসানের নেতৃত্বে যে নির্বাচনটা হওয়ার কথা ছিল 22 জানুয়ারি 2007 সনে, সেখানে তো সাংবিধানিক ধারাবাহিক বাধ্যবাধকতা ছিল। আমরা সবাই তার বিরুদ্ধে দাঁড়াই নাই, তখন সংবিধানের কথা মনে ছিল না। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনি যদি নিয়ম রক্ষার কথা বলেন, আমি আপনাকে একটা উপমা দিয়ে বুঝাই। ধরেন টেন্ডারবাজি যখন হয়, ধরেন আমি একজন খুব বড় মাস্তান, আপনি ওখানে একটা গভর্নমেন্ট অফিসে আপনি ধরেন ওয়াসার টেন্ডার হচ্ছে, আমি ওখানে কাউকে টেন্ডার দিতে দিলাম না, অস্ত্র দেখিয়ে, চালাকি করে, ঘুষ দিয়ে, একমাত্র আমি টেন্ডার সাবমিট করলাম, আর আমার চাকর বাকর কিছু লোককে দিয়ে, টাকা পয়সা দিয়ে, তাদের দিয়ে টেন্ডার সাবমিট করলাম। ওই টেন্ডারকে আমরা গ্রহণ করি? আমরা বলি না এটা টেন্ডার কাজ ঠিক মতো হয় না, এটা বাতিল করো। কিন্তু লিগালি তো আমি টেন্ডারটা ঠিক মতো করেছি। লিগালি যতজন সাবমিট করেছে ততজনের মধ্যে থেকে আমারটা লোয়েস্ট, আমাকে আপনার কাজ দেওয়ার কথা। কিন্তু আমরা কি ওই টেন্ডারকে গ্রহণ করি? একটা টেন্ডারকে গ্রহণ করি না। একটা গুন্ডা যদি টেন্ডারের ক্ষেত্রে ম্যানিপুলেশন করে, ইঞ্জিনিয়ারিং করে, গ্রহণ করি না। আর জাতীয় নির্বাচন নিয়ে আপনি এমন একটা নির্বাচনের আয়োজন করলেন, সেদিন আপনার মাহফুজ আনাম ভাই একটা প্রোগ্রামে বলেছিল, হাসবো না কাঁদবো বুঝলাম না। দিনাজপুরে 5টা আসনে ইলেকশন হচ্ছে, ইলেকশন কোট অ্যান্ড কোট, সেখানে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে ওয়ার্কার্স পার্টি। 5টা আসন মিলে তারা গত নির্বাচনে টোটাল ভোট পেয়েছিল 1500। এটা ইলেকশন? বাংলাদেশে 5 বছরে মানে ভোটের উন্নতি হইতো? 5 বছরের জীবনে কোনোদিন তো ওয়ার্কার্স পার্টির উন্নতি হয় নাই। ওয়ার্কার্স পার্টি বাংলাদেশে বিরাজ করছে 30 বছর যাবত, বছরে বছরে তাদের ভোট কমে। 5 বছরে তারা কি করেছে? 5 বছরে তাদের ভোট বেড়ে যাবে। মতি ভাই, আপনি ফান করার জন্য বলছেন। তো আমাদের হাসি লাগে আপনার যে এই ইলেকশন নিয়ে আবার
কনফিডেন্টলি কথা বলে এই ইলেকশনে আবার এটা বলার মানে এটা বলার মতো এই ধরনের মানসিকতাও থাকে যে এটা 5 বছরই রান করবে। আপনি বলেন ঠিক আছে, এটা একটা ইলেকশন হয়ে গেছে, লেট আস সিট টুগেদার, আমরা একসাথে বসে একটা 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে একটা ভালো ইলেকশন করি, সবাইকে পার্টিসিপেট করতে এটা করি। আমার ধারণা আওয়ামী লীগ এটা বলবে না। এবং আমার দেখলাম যে বাংলাদেশ ভাই আমি তো বহু কিছু সবাই যখন বলেছে সমঝোতা হবে, আমি বলছি সমঝোতা হবে না। আমি আপনাকে আরেকটা প্রেডিকশন করি, যদি বিরোধী দল রাজপথে ভালো করে আন্দোলন করতে তুলে না পারে, যদি বাংলাদেশের গণমানুষ তাদের বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করার জন্য একটা গণ আন্দোলনে ঝাঁপিয়ে না পড়ে, যদি ইন্টারন্যাশনাল প্রেশার না আসে, যদি দেশের ভিতর যারা প্রভাব বিস্তারকারী বিভিন্ন শক্তিশালী শক্তি বা বিভিন্ন মহল আছে তারা যদি অ্যাক্টিভ না হয়, যদি সুযোগ থাকে, আওয়ামী লীগ এই চরম কোয়েশ্চেনেবল ইলেকশন নিয়েই আগামী 5 বছর দেশ শাসন করার চেষ্টা করবে। আমি মনে করি না যে আওয়ামী লীগ বা বিএনপির কোনো লাজ লজ্জা আছে। বিএনপিরও লজ্জা নাই। গতবার আপনার মনে আছে নিশ্চয়ই তারা কিভাবে ইলেকশন ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। এই দুইটা দলের প্রধান নেতৃত্ব যারা আছে তারা এত পরিমাণ ক্ষমতা, এত পরিমাণ অর্থবিত্ত ভোগ করেন, এটা ছেড়ে জেল জুলুমের কথা তারা চিন্তাও করতে পারেন না। আমি বহু আগের থেকে বলি দিস ইজ দ্য প্রবলেম, অন্য কোনো কিছু প্রবলেম না। তারা এই বিত্ত বিলাস, আপনি পড়েছেন না আওয়ামী লীগের একজন ক্যান্ডিডেট একটা সাইকেল কেনার সামর্থ্য ছিল না, এখন 3টা বিলাসবহুল গাড়ির মালিক হয়েছে। আওয়ামী লীগের একটা ক্যান্ডিডেট সে জমি দখলের তার নেশা, মুক্তিযুদ্ধ পুনর্বাসন কেন্দ্রের জমি দখল করে সেখানকার মুক্তিযোদ্ধাদেরকে মেরে পিটিয়ে আপনার থানায় ধরিয়ে দিয়েছে। এত ক্ষমতা, এত বিত্ত, এত প্রভাব, তারপর আবার তাদের আপনার তোষামদি করার জন্য এক শ্রেণীর সুশীল সমাজের লোকজন, পক্ককেশ বুদ্ধিজীবী আছে, তারা আবার সারাক্ষণ ফেনিয়ে তাদের পক্ষে কথা বলছেন। এই বেহেশত ছেড়ে তারা এই বিরোধী দলে থাকার যে দোজক, এটা কোনো মূল্যেই গ্রহণ করবে না। এবং এটার জন্য যেই পরিমাণ নির্লজ্জতা দরকার, যেই পরিমাণ দেশের ক্ষতি করা দরকার, মানে দে উডন্ট কেয়ার এনিথিং নিজেদের ছাড়া কি। আজকে যদি বিএনপি এই জায়গায় থাকতো, সম্ভবত বিএনপি এটা করার চেষ্টা করতো। কারণ গতবার আমরা দেখেছি বিএনপি অনেকটা করেছে, এই সরকারের মতো এতটা করে নাই। কারণ আমি অনেকে বলতে পারে ভাই ভালোই তো বিএনপির পক্ষে বলেন, এই সরকারের মতো করেনি। তার প্রমাণ হচ্ছে বিএনপি যে 1996 সনে যে প্রহসনের নির্বাচন করেছিল, করে তারা কেয়ারটেকার গভর্নমেন্ট এস্টাবলিশ করে স্টেপ ডাউন করেছে। কখনোই বলে নাই যে আমি 5 বছর ক্ষমতা থাকবো, ইলেকশন হয়েছে আমি 5 বছর ক্ষমতা থাকবো, এটা বিএনপি অন্তত বলে নাই। ফলে বিএনপিকে তো আমি আওয়ামী লীগের সমান দোষারোপ করতে পারছি না, বাট কে জানে ভবিষ্যতের বিএনপি হয়তো আরো হতে পারে। মানে এদের শ্রেণী চরিত্রটা হচ্ছে এইরকম আর কি। হ্যাঁ, কিন্তু এই নির্বাচন তো হয়েই গেল, মনে করেন কাল তো নির্বাচন হবে যেভাবেই হোক, যেটা হচ্ছে এর থেকে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু? গ্রহণযোগ্যতা নাই। আপনি এক বাক্যে বললে তো হবে না। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, যে নির্বাচনে দেশের 1/3 ভোটার ভোট দিতে পারবে, হাফ ভোটার ভোট দিতে পারবে, সেই হাফের মানে আমার হিসাবে এই ইলেকশনে খুব বেশি হলে দেশে 16 কোটি লোকের মধ্যে 1.5 কোটি লোকের মতো ভোট দিতে পারবে। 16 কোটি লোকের মধ্যে 1.5 কোটি লোক। পটেনশিয়ালি সবচেয়ে জনপ্রিয় যে দল ছিল, এখন পর্যন্ত যত জরিপ আছে, যত স্থানীয় সরকারের নির্বাচন আছে, সেখানে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশে ছিল বিএনপি। সমস্ত বড় বড় পত্রিকার সব পোল আছে সবকিছুতে আর কি। পটেনশিয়ালি গভর্নমেন্ট ইন ওয়েটিং যেটা ছিল, যে দলে সরকার গঠন করা, সে থাকছে না। আরেকটা দল যেটা বড় দল, জাতীয় পার্টি, তাকে আপনি মেরে পিটে ইলেকশনে অংশ নিতে, মেরে পিটে ইলেকশনে অংশ নেওয়া বোধহয় পৃথিবীতে কোনো নজির নেই এরকম। জামাত ইসলামী আদালত করেছে, ভ্যালিডলি করেছে, জামাত ইসলাম নির্বাচনে অংশ না নিলে বাংলাদেশের গণতন্ত্রের কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে, এটা নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু জাতীয় পার্টি, বিএনপি, এদের বাদ দিয়ে যেই ইলেকশনে ইন্ডিয়া ছাড়া পৃথিবীর কোনো দেশ রেকগনাইজ করছে না, যেই ইলেকশনকে অবজারভেবল, পর্যবেক্ষণযোগ্যই কেউ মনে করছে না, পর্যবেক্ষণেরই যোগ্য না, মানে আপনার এখানে আমি চাকরি দেওয়ার জন্য ইন্টারভিউ দিতে চাই, ইন্টারভিউ নেওয়ারই যোগ্য আপনি মনে করছেন না। এটার যে ইম্প্যাক্টটা পড়বে, আমার জন্য সবচেয়ে বেদনাদায়ক যে জিনিসটা হচ্ছে এই ইলেকশনের মাধ্যমে ইম্প্যাক্টটা হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক সমাজে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আন্তর্জাতিক সমাজে শুধু ভারতের বন্ধুত্ব দিয়ে এই আপনার বৈদেশিক বাণিজ্য, তারপর আপনার ফরেন ইনভেস্টমেন্ট, তারপর এক্সপোর্ট ইম্পোর্ট, তারপর এই আপনার সাংস্কৃতিক আদান প্রদান, শিক্ষাগত আদান প্রদান, ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সির সাথে ইন্টারাকশন, এই সমস্ত কিছুকে রিপ্লেক্স করে দিবে ভারত একা। যে ভারত বাংলাদেশকে ন্যায্য পানি দেয় না, আপনার যে ন্যায্য পানি সেটাই সে দেয় না, আপনার ন্যায্য
যে স্থল সীমান্তের অধিকার সেটাই আপনারা দেয় না, আর সে আপনাকে সমস্ত ওই গার্মেন্টসের কোটা, বৈদেশিক বাণিজ্য সবকিছু করে দিবে। আমার যেটা আশঙ্কা, বাংলাদেশের ইমেজ, যেটা আমাদেরই প্রধানমন্ত্রী প্রথম দিকে উনার বিভিন্ন রকম প্রশংসনীয় ভূমিকার মাধ্যমে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে বক্তৃতা দিয়ে শান্তির মলে উত্থাপন করে উনি বাংলাদেশের ইমেজকে যতটুকু বৃদ্ধি করেছিলেন, উনার হাতেই বাংলাদেশের ইমেজ এমন জায়গায় চলে গেছে, বাংলাদেশ এখন একটা পৃথিবীর সবচেয়ে অস্থিতিশীল, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে অস্থিতিশীল 10টা দেশের একটা, এটা আপনার ফরেন রিসার্চ অনুযায়ী আর কি। এই জায়গাতে উনার আমলে এটা হলো, এটা আমার দুঃখ লাগছে। এবং এটার যে হিউজ ইকোনমিক ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট বাংলাদেশের উপর পড়বে, এডুকেশনাল ইম্প্যাক্ট, আমাদের ছেলেদের ভিসা পাওয়ার ক্ষেত্রে কি অবস্থা হয় সেটা দেখেন আপনি। যেই দেশের এইরকম ইমেজ, সেই দেশ থেকে তো কেউই লোকজনকে কোনোভাবেই নিতে চায় না। এটা তো আমরা এটা আমার আশঙ্কা নিয়ে বলছি, এটা আমাদের প্রত্যাশা না। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে এই পরিমাণ একটা দেশ যখন আপনার ক্রিটিসাইজড হতে থাকবে, একটা রেজিম যখন ক্রিটিসাইজড হতে থাকবে, আপনি ভবিষ্যতে দেখবেন যে, আমি জানি না, আমার খুবই আশঙ্কা হয় ভবিষ্যতে এমন হতে পারে যে আমাদের যে ইভেন ইন্টারন্যাশনাল শান্তিরক্ষী বাহিনী আছে বা ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক যে পিস মিশনগুলো আছে, বেসামরিক যে পিস মিশনগুলো আছে, আমার তো খুবই আশঙ্কা লাগে সেখানেও আমাদের পার্টিসিপেশন কোয়েশ্চেন করার মতো কোনো রকম অবস্থা তৈরি হয় কিনা। খুবই আশঙ্কার ব্যাপার হবে সেটা। তবে আমি বিশ্বাস করি এবং আমি প্রত্যাশা করি যে আওয়ামী লীগে বহু সেন্সেবল মানুষ আছে, এবং একটা স্টেজে তারা যদি বুঝতে পারে যে না, দেশটার টোটালি ডিস্ট্রয়েড হওয়ার দিকে যাচ্ছে, তারা যদি চায়, তারা শেষ মুহূর্তে হলেও ধরেন 6 মাস পরে, 9 মাস পরে তারা যদি বিরোধী দলের সবাইকে নিয়ে একটা সেন্সেবল ইলেকশন করে, এবং জামাতের কথা আজকে অনেকে বলে আমাকে 1 মিনিট টাইম দেন, জামাতকে ছেড়ে আসতে হবে, আমি এটা বুঝলাম না। জামাত তো ইলেকশনে অংশই নিতে পারছে না, তো এই ক্যাম্পেইনটা কেন? বিএনপিকে জামাতকে ছেড়ে আসতে হবে, জোটে আছে, এটা একটা সহজ সলিউশন দিয়ে দেই। এবং যারা আওয়ামীপন্থী বুদ্ধিজীবী আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা সবাই মিলে গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করেন, গভর্নমেন্ট যেন এখনো ক্ষমতা আছে জামাতকে নিষিদ্ধ করার আইন করে, এবং ওই আইনের জন্য লিখে দেয় এই নিষিদ্ধ দলকে যারা জোটে রাখবে সেই দল ইলেকশনে অংশ নিতে পারবে না। তাহলে তো জামাত এমনি বাদ পড়ে গেল। আপনারা এই দাবি বিএনপির কাছে কেন করেন বুঝলাম না। যার কাছে ক্ষমতা, যার কাছে আইন, তার কাছে করেন, সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন, জামাতকে নিষিদ্ধ করেন, এবং জামাতকে যে দল জোটে রাখবে সেই দলও নিষিদ্ধ আইন করেন, আমরা সবাই সাপোর্ট করব। এইভাবেই তো নিষিদ্ধ করা যায়। তো সমস্যা এইভাবে সমাধান না করে বিএনপিরে গালি দিতে হবে, সরকারকে সাপোর্ট করতে হবে, বিএনপিকে ছেড়ে আসতে হবে। পৃথিবীর কোন দেশের কিতাবে এই কথা আছে? আপনি কিতাবে লেখেন, আইনে লেখেন জামাত নিষিদ্ধ সংগঠন, জামাতকে আপনি জোটে রাখতে পারবেন না, সমস্যার সমাধান হয়ে গেল। যাই হোক, এই সমস্যার তো সমাধান হবে কবে জানি না আমরা। যাই হোক, আসিফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।